আপনি এই সময় এইখানে? কৌশিক ছাড়ল না তুবাকে, বরং চিকন দেহটা টেনে নিয়ে আরও একটু নিজের সাথে মিশিয়ে নিল। গলায় মুখ গুজে রেখেই আওড়ালো, আমি খুব ক্লান্ত জান, আই নিড এনার্জি। তাতে আমি কি করব? ঘরে গিয়ে রেস্ট করুন। আমার এনার্জি গোডাউন তো তুই, একটু এনার্জি দিবি জান। কিভাবে? তুবার চোখে মুখে প্রশ্ন, সেই সাথে চোখে ভয়। এটা তাদের নিজের বাড়ি হলেও এখানে সচরাচর আসা হয় না। নতুন জায়গায় নতুন মানুষও আছে, কেউ দেখে ফেললেই খুব বিশ্রী ঘটনা ঘটে যাবে। তুবার চিন্তিত কণ্ঠ শুনে গলা থেকে মুখ তুলল কৌশিক, ভ্রু নাচিয়ে বলল, এত ভয় কেন? এটা নতুন জায়গা, কেউ চলে আসবে। হুম, কেউ আসবে না। এই মুহূর্তে সবাই যার যার ঘরে বিশ্রাম নিচ্ছে। নিচে ডাকলেও রাত 8টায় খাওয়ার জন্য ডাকবে। এখন সবে সন্ধ্যা 6:30। হাতে এখনো 1.5 ঘন্টা সময় আছে, তবে আমার জন্য 10 মিনিট এনাফ। তুবার মনের সংশয় কিছুটা কমল, কিন্তু পুরোপুরি গেল না। ঘরের দরজা শুধু চাপিয়ে রাখা, লক করা নয়। চাপানো দরজার দিকে তাকিয়ে তুবা থেমে থেমে বলল, দরজা ওটা বন্ধ করলে ভালো হয় না? তাহলে দ্য অ্যাডাল্ট হাতে করতে ইচ্ছে করবে। তুই কি রাজি হবি? তুবা দুই হাতে মুখ ঢাকলো। এতদিন তাও একরকম ছিল, কিন্তু কিন্তু বিয়েটা হওয়ার পর থেকে লোকটা লাগাম ছাড়া হয়ে গেছে। যখন তখন বেফাস কথা বলে ফেলে, যেটা তুবাকে বারবার লজ্জায় ফেলে দেয়। তুবা কয়েক সেকেন্ড মুখ ঢেকে রেখে হাত ছড়ালো, ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে কি চান? বললাম তো, এনার্জি চাই। আমি কি ধরে রেখেছি আপনাকে, নাকি বারণ করেছি? তুই বারণ করলেও শুনবো না। বলেই তুবার কপালে গাঢ় এক চুম্বন এঁকে দিল। তুবার ফোলা ফোলা দুই গালে গভীরভাবে ঠোঁটের ছাপ বসিয়ে দিল। তুবা আবেশে চোখ বন্ধ করে নিল। কৌশিক তুবার বন্ধ চোখের পাতায় আলতো করে চুমু খেলো। তুবার কাঁপতে থাকা পাতলা ঠোঁটে আস্তে আস্তে ঠোঁট ছোঁয়ালো। এরপর ওষ্ঠের চুম্বন গাঢ় হলো। শক্ত করে ঠোঁট চেপে ধরে শব্দ করে চুমু খেলো। এরপর তৃপ্তির স্বরে বলল, ঠোঁট তো নয়, যেন মধুর খড়ি, একেবারে কড়া মিষ্টি। শুরুটার অর্ধেক এনার্জি এখান থেকে পেলাম। তুবা লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল, ঠোঁট কামড়ে ধরে হাসল। কৌশিক তুবার ওপর থেকে সরে গেল, সোজা হয়ে শুয়ে দুই হাত ছড়িয়ে ডাকল, বুকে এত যান, ভেতরটা কেমন যেন খালি খালি লাগছে। তুবা কোনো প্রতি উত্তর করল না, চুপচাপ বাধ্য মেয়ের মতো এগিয়ে গেল। কৌশিকের সুঠাম দেহের ওপর নিজের ছোটোখাটো দেহটা ছেড়ে দিল। বিড়াল ছানার মতো গুটিয়ে রইল বুকে। কৌশিক দুই হাতে আগলে নিল তুবাকে, মাথার চুলে হাত ডুবিয়ে দিয়ে প্রশ্ন করল। এখনো খারাপ লাগছে? তুবার ডানে বামে মাথা নাড়ল, মিনমিন করে জবাব দিল, খারাপ লাগছিল। এখন আপনি কাছে আছেন না, এখন ভালো লাগছে। তাহলে বলছিস আমি তোর ভালো থাকার কারণ? তুবা আরও একটু ঘনিষ্ঠ হলো। কৌশিকের উন্মুক্ত বুকে আঁকিবুকি করতে করতে বলল, শুধু ভালো থাকা হবে কেন? আপনি আমার বেঁচে থাকার কারণ। আমার সুখের চাবিকাঠি আপনি। তুবার উত্তরে কৌশিক খুশি হয়ে গেল। দুই হাতে শক্ত করে জাপটে ধরল তুবাকে, যেন বুকের পাঁজর ভেদ করে ভেতরে ঢুকিয়ে নেওয়ার প্রয়াস। কণ্ঠস্বর আধার, রাতের চেয়েও গভীর। আই লাভ ইউ জান। দুই কপতি যখন একে অপরের সাথে প্রেম বিলাসে ব্যস্ত, ঠিক এমন সময় তুবার ঘরের দরজা ঠেলে ঢুকে পড়ল নীরব। ঢুকতে ঢুকতে বলল, তুবা, রিমিকে একটু ফোন করো তো। বলতে বলতে সামনে তাকাতেই থ মেরে গেল ছেলেটা। সামনের দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে পেছন ঘুরে দাঁড়ালো। তুবা হকচকিয়ে উঠে বসে পড়েছে, লজ্জায় কান দুটো গরম হয়ে গেছে। কৌশিক বিরক্তি নিয়ে উঠে বসল, ঠাস করে সুইচ টিপে ঘরের লাইট জ্বালালো। হলদেটে লাইটের আলোতে কৌশিকের সুঠাম দেহ এবার স্পষ্ট তুবার দৃষ্টিগোচর হলো। কৌশিক বিছানা থেকে নামতে নামতে ঝটপট টি শার্ট গায়ে জড়িয়ে নিল। এরপর হাত দিয়ে চুলগুলো ঠিক করতে করতে বলল, মানে তোরা ভাই বোন সবগুলো কসম খেয়ে রেখেছিস আমাকে শান্তিতে একটু রোমান্স করতে দিবি না? তোদের জালে আমার ফাঁকা মাঝে অথবা জঙ্গলে গিয়ে বাসা করতে হবে, নাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার। নীরব এই পর্যায়ে ঘুরে দাঁড়ালো, নিজেকে নির্দোষ প্রমাণ করতে নিজের পক্ষে যুক্তি দাঁড় করালো। আমি আবার কখন কোথায় ঝগড়া দিলাম? আমি তো শুধু তুবাকে বলতে এসেছি রিমির সাথে ফোন দিয়ে কথা বলতে। কেন, তোর ফোন নষ্ট নাকি রিমির নাম্বার তোর কাছে নেই? ফোনও ঠিক আছে, নাম্বারও আছে, কিন্তু রিমি আমাকে ব্লক করে রেখেছে। বলতে বলতে নীরবের চোখে মুখে চিন্তার রেশ ছড়িয়ে পড়ল। বিড়বিড় করে আওড়ালো, না জানি কি হচ্ছে ওখানে। আমি নেই, এই সুযোগে যদি রবিন রিমিকে পটিয়ে ফেলে। ভাবতেই কাঁটা দিয়ে উঠল নীরবে। তাদের কথোপকথনের এক পর্যায়ে ঘরের দরজা ঠেলে ঢুকলো আরও একজন। খোলা দরজার দিকে তাকিয়ে আচমকা কৌশিকের শান্ত মেজাজ বিগড়ে গেল। আগুন লাল চোখে তাকালো আগত ব্যক্তির দিকে, যেন চোখ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। অপরদিকে দুবারও অন্তরাত্মা কেঁপে উঠল, মনের মধ্যে ভয় দানা বাঁধল। এবার কিছু একটা হবে, পাক্কা কিছু হবে।
পুরনো আমলের কাঠের দরজাটা হাট করে খোলা। চৌকাঠের বাইরে শটান হয়ে দাঁড়িয়ে আছে সিফাত। মুখে তার চমৎকার হাসি, উজ্জ্বল চোখ দুটো সোজা তুবাতে স্থির। সিফাত ঝটপট পায়ে ভেতরে ঢুকল। ঘরে উপস্থিত কৌশিক এবং নীরবকে এক প্রকার উপেক্ষাই করল। তুবার থেকে 2 হাত দূরে এসে থামল। ফট করে পেছনে মুড়িয়ে রাখা হাতটা সামনে মেলে ধরল। সিফাতের হাতে একটা ফুটন্ত পদ্মফুল। ফুলটা তুবার দিকে এগিয়ে দিয়ে হাসি মুখে প্রশ্ন করল। কেমন আছো তোবা? অনেকদিন পর দেখা হলো, বেশ বড় হয়ে গেছো। তুবা ভয় ভয় চোখে একবার কৌশিকের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে অন্তরাত্মা কেঁপে উঠল তুবার। কৌশিক কেমন যেন ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়েই জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। ওর এমন ভয়ানক লুক দেখে শুকনো ঢোক গিলল তুবা। তৎক্ষণাৎ সিফাত আবারও বলল। কিছু বলছো না যে? আচ্ছা ফুলটা নাও, তুমি তো পদ্ম ফুল পছন্দ করো। শুধুমাত্র তোমার জন্য এই বর সন্ধ্যা বিল থেকে এটা তুলে এনেছি, নাও ধরো। বলেই ফুলটা এগিয়ে দিল। এই পর্যায়ে তুবা পড়ে গেল মহাবিপাকে। কৌশিক এখানে আসার আগেই শাসিয়ে রেখেছে সিফাতের সাথে যেন সে কথা না বলে, কিন্তু সামনাসামনি একটা মানুষকে উপেক্ষা করবে কিভাবে? এটা কি দৃষ্টিকটু দেখায় না? তুবা ইতস্তত বোধ করলো। মিনমিন করে ছোট করে জবাব দিল। লাগবে না ভাইয়া, আমার আর পদ্ম ভালো লাগে না। আমি তুবা কথা শেষ করতে পারল না। আচমকা দুম করে চাপা শব্দে দেওয়াল কেঁপে উঠল। তুবা চমকে পেছন ফিরে তাকালো। তাকাতেই চোখ দুটো বিকট আকার ধারণ করলো। কৌশিক সজোরে দেওয়ালে ঘুষি মেরেছে। তুবার সাথে চোখে চোখ পড়তেই কৌশিক হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। তুবা অবোধের মতো তাকিয়ে রইল শুধু। ঘরে উপস্থিত নীরব আর সিফাতও অবাক। কি থেকে কি হলো কেউ বুঝে ওঠার আগেই কৌশিক আবারও ঘরে ফিরে এলো। সেকেন্ডের ব্যবধানে তুবার হাতটা শক্ত করে ধরে নিজের সাথে নিয়ে আবারও ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে রয়ে গেল হতভম্ব নীরব আর সিফাত। মিনিট খানেক সময় কেটে গেল পিনপতন নীরবতায়। নীরবতা ভেঙে সিফাত বলে উঠল। এটা কি হলো? কৌশিক ভাই এমন রেগে গেল কেন? ভাইয়া তোমার উপর রেগে আছে তাই? ফট করে উত্তরটা দিয়ে এই জিভে কামড় দিল নীরব। ঝোঁকের বশে সত্যটা মুখ থেকে বেরিয়ে গেছে। এবার বাকি সত্য বের হওয়ার আগে দ্রুত স্থান ত্যাগ করলো নীরব। রেখে গেল ভাবনায় মশগুল সিফাতকে। সে বিড়বিড় করে আওড়ালো। সে ছোটবেলায় একবার ঝামেলা হয়েছিল কৌশিক ভাইয়ের সাথে, সেটাও তোমাকে নিয়ে। সে তো রেগে আমাকে অনেক মেরেছিল, ঘুষি দিয়ে নাকটাও ফাটিয়ে দিয়েছিল। তখন থেকে আমার নাকের নকশা বদলে গেছে। তবে মাঝে তো অনেক বছর কেটে গেছে, আমি তো সব ভুলে গেছি। তাহলে এ মানুষটা ভুলেনি কেন? এত প্রোটেক্টিভ ভাইও হয় আজও? আপন মনে বিড়বিড় করতে করতে ঘর থেকে বেরিয়ে এলো সিফাত। রাতে খাবার খেতে নিচে নেমেছে সবাই। এই বাড়িতে ডাইনিং টেবিল নেই। সাধারণভাবে গ্রামের মানুষ মাটিতে বসে খায়। আজকের খাওয়ার আয়োজন নিচেই করা হলো। বসার ঘরের মেঝেতে 2 সারি করে লম্বা মাদুর পেতে দিলেন কনকচাপা বেগম। এরপর একে একে সবাই মাদুরে বসে পড়ল। খাবার রান্না এবং পরিবেশনে বাড়ির গিন্নিদের সাহায্য করল শামিমা। সিফাতকে জামাল সাহেব নিজের পাশে বসিয়েছেন। বড্ড আদর করেন তিনি ছেলেটাকে। এই যেমন খাওয়ার ফাঁকে ফাঁকে তিনি সিফাতের পিঠে হাত রাখছেন, ভালো মন্দ খোঁজখবর নিচ্ছেন, লেখাপড়া কেমন চলে সেটাও জিজ্ঞেস করলেন। সিফাতও মাথা নিচু করে ভদ্রভাবে জবাব দিল। আত্মীয়তার খাতিরে সিফাত মাঝে মাঝে ঢাকায় জামাল সাহেবের সাথে দেখা করতে যায়। তবে বিগত 4 বছরে ছেলেটা একবারও ঢাকায় যায়নি। এই জন্য জামাল সাহেবের খোঁজ খবরের লিস্ট বড় হয়েছে। অপর পাশের মাদুরে বসা কৌশিক তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখল শুধু। খাবার আর তার গলা দিয়ে নামছে না, শুধু প্লেটে আঙুল নাড়াচাড়া করছে। বিষয়টা অন্যদের নজর এড়ালেও তুবার নজর এড়ালো না। তুবা শান্ত চোখে একবার কৌশিকের দিকে চাইল। চেহারা কেমন যেন ফ্যাকাশে, উদাসীন। তুবা নজর ঘুরিয়ে কৌশিকের প্লেটের দিকে তাকালো। হাতের উল্টো পিঠের আঙুলের গোড়া লালচে হয়ে আছে। তখন দেয়ালে অত জোরে ঘুষি দেওয়ার কি প্রয়োজন ছিল? এখন নিশ্চয়ই হাত ব্যথা করছে। আচমকা তুবার মনটা খারাপ হয়ে গেল। খাবার আর গলা দিয়ে নামলো না। মন খারাপ করে নিজেও প্লেটে আঙুল ঘোরাতে লাগলো। পাশ থেকে মমিতা ধাক্কা দিল। কি রে, খাচ্ছিস না কেন? নিচে বসে খেতে সমস্যা হচ্ছে আপু। ঠাস করে একটা মিথ্যে বানোয়াট কথা শুনিয়ে দিল মৌমিতাকে। আসল সত্য নিজের পেটেই হজম করে নিল তুবা। মৌমিতাও আর বেশি ঘাটালো না। সবাই খাওয়া দাওয়া করে যার যার ঘরে চলে গেল। নীরব ঘরে এসে আবারও ফোন নিয়ে বসলো। ডায়াল প্যাডে রিমির নাম্বার তুলে ফোন লাগালো। এবারেও ফোন গেল না। নীরব হতাশ হলো। বিচ্ছুটা ওকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছে। এদিকে রবিনের চিন্তায় নীরবের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। অনেক চিন্তা ভাবনা করে হাতরে লাগেজ থেকে অন্য একটা সিম খুঁজে বের করলো নীরব। নিজের ফোনে চলমান সিম খুলে নতুন সিম লাগালো। এরপর সেই সিম দিয়ে রিমির নাম্বারে ডায়াল করলো। সময় গেল কয়েক সেকেন্ড। বিপ বিপ করে ফোন বাজছে, কিন্তু রিসিভ করার মানুষ বোধহয় এ জগতে নেই। নীরবের ধৈর্যের বাঁধ ভাঙল। রেগে চাই না ফোন কান থেকে নামাতে যাবে, এমন সময় হুট করেই ফোনটা রিসিভ হলো। শোনা গেল রিমির ঘুম জড়ানো মৃদু কণ্ঠ। হ্যালো, কে?
আচমকা রিমির ঘুম ঘুম কণ্ঠ শুনে বুকের ভেতর ধক করে উঠল নীরবের। ভেতর জুড়ে উথাল পাথাল ঝড় শুরু হলো। হৃৎপিণ্ড কেঁপে উঠল। রাগের পাহাড় মুহূর্তেই অর্ধেকটা ভেঙে পড়ল। নীরব ধিমি কণ্ঠে বলল, আমি নীরব। কোন নীরব? এই প্রশ্ন শুনে নীরবের মেজাজটা আবারও বিগড়ে গেল। কোন নীরব মানে? এই মেয়ের জীবনে কয়টা নীরব আছে? রাগে খিটখিটে মেজাজ নিয়ে রাতে দাঁত চেপে নীরব জবাব দিল, কোন নীরব মানে? তোর জামাই নীরব। কয়টা নীরব আছে তোর? রিমির হুঁশ ফিরল বোধহয়। ঘুমটাও চট করে ছুটে গেল। ফোনটা কান থেকে সরিয়ে চোখের সামনে এনে নাম্বারটা দেখল। অচেনা নাম্বারে চেনা কণ্ঠ শুনে কিটমিট করে উঠল রিমি। ঝগড়ার ভঙ্গিতে বলল, তুই আবার অন্য নম্বর থেকে ফোন দিয়েছিস কেন? তুই আমাকে ব্লক করেছিস কেন? তুই কে রে? তোকে কেন কৈফিয়ত দেব? তুই দিতে বাধ্য রিমি। আমার বয়ে গেছে তোকে কৈফিয়ত দিতে। একদম আমাকে ফোন করবি না শালা খবিস। দাঁত খিচে গালি দিয়ে খট করে ফোনটা কেটে দিল রিমি। সঙ্গে সঙ্গে এই নাম্বারও ব্লক করে দিল। রাগে নীরবের শরীর থরথর করে কাঁপছে। এই নারীজাত খুবই ভয়ঙ্কর। এদের তেল চারদিক থেকে চুইয়ে চুইয়ে পড়ে। কী এমন অন্যায় করেছে নীরব? সেদিন মুখ ফসকে শুধু মোটা বলে ফেলেছিল রিমিকে। ব্যাস এইটুকুই। এই রাগে মেয়েটা কথা বলা বন্ধ করে দিয়েছে। সব জায়গা থেকেই ব্লক করে দিয়েছে। এইটা কি ছেলে মানুষই নয়? নীরবের রাগ বাড়ল। রাগে কাঁপতে কাঁপতে ঝটপট একটা মেসেজ লিখল, হৃদয়, এই রমিরের দিকে নজর রাখিস তো। ওই শালা যেন রিমির আশেপাশে না ঘেঁচতে পারে। বিস্তারিত আমি ঢাকায় ফিরে জানাবো। এটুকু লিখে টুক করে হৃদয়ের নাম্বারে মেসেজটা সেন্ড করে দিল। সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো। নীরব ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ল। মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রাগে কিটমিট করতে করতে আওড়ালো, একবার শুধু ঢাকায় ফিরি, তোকে আমি দেখে নেব রিমি। আমাকে জ্বালানোর শাস্তি তুই হাড়ে হাড়ে টের পাবি। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। হঠাৎ করেই তোমার ঘুমটা ভেঙে গেল। নড়ে চড়ে উঠে বসতেই পেটের ভেতর কেমন যেন মুচড়ে উঠল। তোমার থ মেরে রইল কিছুক্ষণ। তখন কৌশিকের দুঃখে দুঃখ মেলাতে গিয়ে খাবারের দানা পেটে দিতে পারেনি। এখন ভেতর থেকে রাক্ষসে খিদে বলছে, খেতে দে, না হলে নাড়ি ভুড়ি খাবো। নিরুপায় হয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল তুবা। ভাবলো পানি দিয়ে আজ পেট পূর্ণ করা যাক। ভাবতে ভাবতে উঠে দাঁড়ালো। টেবিলের কাছে গিয়ে আরও একবার হতাশ হলো। জগটা পুরো ফাঁকা। উপায় না পেয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ঘর থেকে বেরিয়ে আসলো তুবা। উদ্দেশ্য রান্নাঘরে গিয়ে পানি খাবে। ভাবনা মোতাবেক কয়েক কদম এগোতেই দোতলার লম্বা বারান্দায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। প্রথমে খানিকটা ভয় পেল তুবা। এই মাঝরাতে অন্ধকারে কে দাঁড়িয়ে থাকতে পারে? কোনো ভূত টুত নয় তো? তুবা শুনেছে গ্রামে নাকি রাত হলে ভূতের দেখা মেলে। যদিও তুবা আধুনিক শিক্ষা নিয়ে বড় হওয়া মেয়ে, ভূত টুতে সে একদম বিশ্বাস করে না। কিন্তু আজ হঠাৎ করেই কেমন যেন মনে ভয় চেপে ধরেছে। হয়তো নতুন জায়গা, তাই ভয়ে ভয়ে বুকে পা টিপে টিপে এগিয়ে আসলো তুবা। এতক্ষণ ধরে ফোনের ফ্ল্যাশ নিচের দিকে রেখে এগিয়েছে। বেশ খানিকটা কাছাকাছি এসে তুবা ঠিক করলো এবার লাইটটা সামনের দিকে তাক করবে। কিন্তু কেন যেন সাহসে কুলোচ্ছিল না। যদি ভয়ানক চেহারার অতি প্রাকৃত কিছু চোখের সামনে ধরা দেয়, তাহলে তো তুবা এখানেই হার্ট অ্যাটাক করবে। দুরু দুরু বুকে ভয়ে চেপে ফোনটা উঁচু করে ধরল তুবা। সঙ্গে সঙ্গে শুকিয়ে যাওয়া মনে এক ফোঁটা পানির ছোঁয়া পেল যেন। ভয়ে জ্ঞান না হারালেও এবার খুশিতে নির্ঘাত জ্ঞান হারাবে। বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে কৌশিক। মাঝরাতে দূরের মাঠে মনোযোগ দিয়ে তাকিয়েছিল। এমন সময় নিজের দিকে লাইটের আলো পড়ায় ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকালো। চাঁদের আবছা আলোয় তুবার ভয়ার্ত মুখ স্পষ্ট দেখতে পেল। কৌশিক ঘুরে কিছু বলবে তার আগেই ঝড়ের গতিতে ছুটে এলো তুবা। একটা ছোটোখাটো সাইক্লোনের বেগে আছড়ে পড়ল কৌশিকের বুকে। সজোরে বাড়ি খেলো শক্ত বুকের সাথে নরম দেহটা। তুবার বুকের বেগতিক ধুকপুকানি কৌশিক স্পষ্ট টের পেল। সঙ্গে সঙ্গে এক হাতে তুবার কোমর জড়িয়ে ধরল। অন্য হাত রাখলো তুবার থুতনিতে। কণ্ঠে কৌতূহল, কি হয়েছে জান? এত ভয় পেয়ে আছিস কেন? তুবা জোরে জোরে শ্বাস টানছে। কোনো মতে নিঃশ্বাস নিয়ন্ত্রণে এনে বলল, এমন ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন? আমি কত ভয় পেয়েছি জানেন? হার্ট অ্যাটাক হতে হতে হয়নি আমার, ভূত বলে কিছু হয় না বোকা। কিন্তু অশরীরই আছে। কৌশিক তর্কে গেল না। ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। কিন্তু তুই এত রাতে বাইরে কেন? সঙ্গে সঙ্গে গড়গড় করে তুবার পেট আবারও মুচড়ে উঠল। ভয়ের কারণে খিদের কথা প্রায় ভুলেই বসেছিল। কৌশিক ঠোঁট কামড়ে হাসল। হয়তো তুবার পেটের গড়গড় শব্দ সেও শুনতে পেয়েছে। কৌশিককে হাসতে দেখে তুবা লজ্জায় মাথা নিচু করে নিল। কৌশিক নির্নিমেষ তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এরপর তুবার কোমর থেকে হাত সরিয়ে স্বাভাবিক হলো। আলতো করে তুবার হাতটা ধরে বলল, আয় আমার সাথে। আছে কোথায়? কাজে অফিসে কেউ বারবার যায় না, রান্নাঘরে চল, খাওয়ার কিছু আছে কিনা দেখি। তুবা দাঁড়িয়েই রইল। মিনমিন করে জবাব দিল, খাবার নেই তো?
কৌশিক শান্ত চোখে তাকালো তুবার দিকে, মুচকি হেসে বলল, আমার একমাত্র বউকে না খাইয়ে রাখবো না, চল আমার সাথে। সময়টা প্রায় মধ্যরাত। নিকষ কালো অন্ধকারে ঘাপটি মেরে ঝিঝি পোকা ডেকে চলেছে। মাঝে মাঝে দূর থেকে বেবারিশ কুকুরের ডাক ভেসে আসছে। দূরের কোনো ঝোপঝাড়ে বুনো শেয়ালও তাল মিলিয়ে সুর ধরেছে। শুনশান নীরবতা ছিন্ন করে রাতের পাখিও হালকা সুরে ডাকছে। গ্রামগঞ্জে এগুলো নিত্যদিনের ছবি। হুট করে শহর থেকে আগত কেউ মাঝরাতে বাইরে বের হলে পাক্কা ভয়ে জ্ঞান হারাবে। এই যেমন তুবা ভয়ে মৃদুমন্দ কাঁপছে। দোতলা থেকে নেমে বড় উঠোনটাও যেন পার হতে পারছে না। কৌশিকের একটা বাহু শক্ত করে জাপটে ধরে আছে। কৌশিক যেন বুঝে গেল। চলতে চলতে কদম থামিয়ে দিল। আচমকা চলন্ত কদম থামিয়ে দেওয়ায় হকচকিয়ে গেল তুবা। মাথা তুলে কৌশিকের দিকে তাকালো। মুহূর্তেই কোনো ভাবনা চিন্তা ছাড়াই এক হাতে তুবাকে জড়িয়ে ধরল কৌশিক। শান্ত চোখে তাকালো তুবার ভয়ার্ত মুখে, মৃদু হেসে বলল, ভয় নেই জান, আমি আছি তো। তুবা ঠোঁট ছড়িয়ে হাসল। কৌশিকের বলা এই দুটো বাক্য তুবার বুকে সাহসের পাহাড় গড়ে তুলল। সত্যিই তো, তুবার ভয় কিসের? তার কৌশিক ভাই পাশে থাকতে তাকে কেউ ছুতে পারবে নাকি? কৌশিক কি তার হাত দুমড়ে মুচড়ে ভেঙে দেবে না? এক বুক সাহস নিয়ে তুবা কদম মেলল কৌশিকের সাথে। সোজা রান্নাঘরে এসে হাতের বাঁধন আলগা করল কৌশিক। তুবাকে ছেড়ে দিয়ে রান্নাঘরের লাইট জ্বালালো। এরপর সূক্ষ্ম নজরে খোঁজাখুঁজি করে দেখলেও খাওয়ার আছে কিনা। আপাতত রান্না করা কোনো খাবার নেই। কনকচাপা বেগমের পুরনো অভ্যাস, খাওয়া শেষে অবশিষ্ট খাবার আশেপাশের অভাবী মানুষদের দিয়ে দেন। আজও তার ব্যতিক্রম হয়নি। কৌশিক ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবল। ভাবতে ভাবতে তুবার দিকে তাকালো। তুবা বেশ আগ্রহ নিয়ে কৌশিকের দিকে তাকিয়ে আছে। সেই আগ্রহ ভরা চোখ দুটো দেখে কৌশিকের বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এখন তাকে ঝটপট কিছু রান্না করতে হবে। তার পাশে দাঁড়ানো বলদ তো রান্না করতে পারে না, শুধু খেতে পারে। কি করা যায় ভাবতে ভাবতে কৌশিক বয়াম হাতড়ে পাউরুটির প্যাকেট বের করলো। বয়ামে এক প্যাকেট নুডলসও ছিল। কৌশিকের মুখে এই পর্যায়ে হাসি ফুটে উঠল। ঘাড় ঘুরিয়ে তুবার দিকে তাকালো। দুষ্টমির ছলে বলল, কি খাবি বল? বাংলার বার্গার, বিদেশি নুডলস, নাকি এই হ্যান্ডসাম ড্যাশিং ছেলে? তুই যেটা চাস সেটাই পাবি। কথাগুলো বলেই কিটকিটিয়ে হাসলো কৌশিক। তুবা লজ্জায় নজর সরিয়ে নিল। এই মাঝরাতে এমন লাগাম ছাড়া কথার কোনো মানে আছে? হাঁসফাঁস করে উঠল তুবা। নজর অন্যদিকে ঘুরিয়ে মিনমিন করে বলল, আপাতত পেটে কিছু একটা চালান করা ফরজ। হ্যান্ডসাম ছেলেটার বিষয় না হয় পরে ভাববো। ইন্টারেস্টিং কিছু মিস করলে। এক রহস্যজনক হাসি দিয়ে বাক্যটা ওড়ালো কৌশিক। এরপর সোজা হয়ে দাঁড়ালো। সিলিন্ডারে চাবি লাগিয়ে গ্যাসের চুলা অন করলো। আগুন জ্বালতেই সবার প্রথম 2টা ডিম ভাজলো। এরপর চুলায় নুডলসের জন্য গরম পানি বসিয়ে ফ্রিজ থেকে টমেটো আর শসা নিয়ে কাটতে লাগলো। কাটার ফাঁকে ফাঁকে নুডলস রান্নার কার্যক্রম অব্যাহত রাখলো। তুবা উকি দিয়ে দেখলো একবার। স্যালাড কাটা শেষ হতেই কৌশিক পাউরুটির একটা টুকরো নিয়ে তার ওপর টমেটো স্লাইড দিল। এরপর শসা দিল। তার ওপর ডিম ভাজা দিল। ডিমের ওপর খানিকটা সস ছড়িয়ে দিয়ে আরও একটা পাউরুটির টুকরো দিয়ে চেপে দিল। একটা বার্গার রেডি। এরপর একই পদ্ধতিতে দ্বিতীয় বার্গারও বানালো। ততক্ষণে নুডলস রান্না হয়ে গেছে। একটা হাফ প্লেটে নুডলস ঢেলে গ্যাস অফ করে দিল। এরপর বার্গার এবং নুডলসের প্লেট দুটো তুবার দিকে এগিয়ে দিল কৌশিক। তুবা এগিয়ে এলো। খাবার না ছুঁয়ে কৌশিকের ডান হাতটা খপ করে ধরে টেনে আনলো সামনে। হাতের উল্টো পিঠ নেড়ে চেড়ে দেখলো এখনও চামড়া লালচে হয়ে আছে। তুবা আলতো করে সেখানে হাত ছোঁয়ালো। নিচু স্বরে বলল, খুব ব্যথা করছে তাই না? আপনি এমন পাগলামো কেন করেন? কৌশিকের হাসি খুশি মুখে হুট করে অমাবস্যার আধার নামলো যেন। চোখে মুখে আবারও উদাসীনতা ছড়িয়ে পড়ল। উদাস কণ্ঠে বলল, আমার এসব আঘাতে ব্যথা লাগে না তো বা? ব্যথা কখন লাগে জানিস? যখন তোর আশেপাশে অন্য ছেলেদের দেখি তখন বুকটা জ্বলে যায়, হৃৎপিণ্ড কামড়ে ধরে, অসহ্য ব্যথা তখন দম আটকে আসে। সবচেয়ে বেশি কষ্ট আমি তখন পাই। আপনি কি জেলাস? তোর কি মনে হয়? মনে হয় আপনি সিফাত ভাইকে হিংসে করেন। তুবার কথা শেষ হতেই আচমকা তুবাকে একটানে কাছে নিয়ে এলো কৌশিক। এক হাতে তুবার চিকন কোমর পেঁচিয়ে ধরে অন্য হাতে তুবার গাল চেপে ধরল। হিংস্র কণ্ঠে গর্জে উঠল, একদম সিবাতের নাম নিবি না। এই মুখে কৌশিক ছাড়া অন্য ছেলেদের নাম নেওয়া নিষিদ্ধ। আর আমার নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ঠিক কঠিন শাস্তি পাবি তো বা। কৌশিকের শক্ত কণ্ঠে গর্জন শুনে বুকটা কেঁপে উঠল তুবার। এদিকে রাগে বেশ গালটাও বেশ শক্ত করেই চেপে ধরেছে কৌশিক। তুবার মনে হচ্ছে চাপ খেয়ে দাঁতগুলো সব একটা একটা করে খুলে মুখের ভেতর জমা হচ্ছে। কৌশিকের হঠাৎ রাগ থেকে বাঁচতে তুবা হুট করেই জড়িয়ে ধরল কৌশিককে, একদম শক্ত করে দৃঢ়ভাবে। কৌশিকের বুকের সাথে মাথা রাখতেই তুবার কানে ভেসে এলো প্রচণ্ড শব্দে হৃৎপিণ্ডের ধুকপুকানি। বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছে কৌশিকের। তুবা বুঝতে পারল এই মুহূর্তে কৌশিক ভালো নেই। সিফাতকে নিয়ে মনে মনে নিজের সাথেই দ্বন্দ্বে ভুগছে।
তুবা আর ঘাটল না। মাথাটা সামান্য তুলে কৌশিকের বুকে থুতনি ঠাকালো। রাজ্যের সমস্ত সরলতা মুখে ঢেলে মৃদু কণ্ঠে বলল, সরি, আর আপনার অবাধ্য হব না। একদম ওই হাবলাকান্তের সাথে কথা বলবো না আর, প্লিজ রাগ করে থাকবেন না। দুবার ইনোসেন্ট চেহারা দেখে কৌশিকের মন গলে গেল। চোখ দুটো বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। ডান হাতের আঙুলে নিজের চোখ চেপে ধরল। এই মেয়েটার ওপর কৌশিক এমনিতেও বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। তার উপর এমন ইনোসেন্ট লুক দিলে কেমন লাগে? শরীরে কি কাঁপুনি ধরে না? গভীরভাবে কি ছুতে মন যায় না? বলদটা তো আর সেদিকে পা বাড়াবে না। কৌশিক দুই আঙুলে চোখ ডলতে ডলতে বলল। তুবা ছাড় আমাকে, আমি কন্ট্রোল হারাচ্ছি। সঙ্গে সঙ্গে সরে দাঁড়ালো তুবা। পেছন ফিরে এক দফা মুখ ভ্যাংচালো। বিড়বিড় করে বলল, পেট পাতলা কন্ট্রোল একটা, যখন তখন পেট খারাপ হয়। বিড়বিড় করে খাবারের প্লেট টেনে নিল। নিচে একটা মাদুর পেতে সেখানে বসলো তুবা। হাতের ইশারায় কৌশিককে বসতে বলল। কৌশিক বিনা বাক্য ব্যয় করে তুবার মুখোমুখি হয়ে বসলো চুপচাপ। তুবা চামচে করে নুডলস তুলে কৌশিকের দিকে এগিয়ে ধরল। আদেশ সুরে বলল, হাঁ করুন। রাতে আপনিও খাবার প্লেটে রেখে উঠে গিয়েছিলেন, আমি দেখেছি। এখন আমার সাথে আপনিও খাবেন। তুবার শাসনবাণী শুনে কৌশিকের বুকের ভেতর এক মুঠো শীতল হাওয়া বয়ে গেল। ওর প্রতি তুবার এতটা খেয়াল কৌশিকের মনটা ঠান্ডা করে দিল। কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তুবার সামনে আত্মসমর্পণ করলো। খাবারটা দুজনে মিলে ভাগাভাগি করে খেলো। এতে পেট না ভরলেও মন প্রাণ দুটোই ভরে গেছে। খাওয়া শেষে তুবাকে ঘরের দরজা পর্যন্ত এগিয়ে দিল কৌশিক। ইতিমধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। রাতটাও খুব গভীর। কৌশিক পকেট থেকে ফোন বের করে সময় দেখে নিল। রাত প্রায় 2টা ছুঁই ছুঁই। কৌশিক সতর্ক চোখে একবার চারদিক নজর বোলালো। ধীর কণ্ঠে বলল, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, বাইরে বের হয়ে প্রয়োজন হলে আমাকে ফোন করবে, কেমন? তুবা বাধ্য মেয়ের মতো মাথা দোলালো। ঘরে যাওয়ার জন্য উল্টো ঘুরে পা বাড়ালো। সঙ্গে সঙ্গে কৌশিক আবারও ডেকে উঠল। তুবা, দুবার চলন্ত পা থেমে গেল। ভ্রু কুঁচকে পেছন ঘুরল। সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে কৌশিক এগিয়ে এলো। তুবা কিছু বুঝে ওঠার আগেই দুম করে ঠোঁটে শক্ত চুমু খেলো। চুমু স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। সঙ্গে সঙ্গে কৌশিক সরে দাঁড়ালো। সামান্য ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আমার পেট খালি চলে যান, এবার পেট ভরেছে, যা ঘরে যা। বলেই কয়েক কদম পিছিয়ে গেল কৌশিক। কিন্তু সেখান থেকে এক চুলও নড়ল না। বারান্দাতেই ঠায় দাঁড়িয়ে রইল। অর্থাৎ তুবা ঘরে না যাওয়া পর্যন্ত সে এখান থেকে যাবে না। তুবা লজ্জায় আড়ষ্ট হয়ে দৌড়ে ঘরে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল। এই পর্যায়ে কৌশিক যেন স্বস্তি পেল। একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। সাত সকালে ঘটল আরেক বিপত্তি। বাড়িতে হুট করেই হাজির হয়েছে অপরিচিত 4জন মানুষ। এদের মধ্যে 2জন মহিলা আর 2জন পুরুষ। তবে চিন্তার মূল কারণ হলো তারা নিছক কোনো মেহমান নন। তারা এসেছে মেয়ে দেখতে। এই কথা শোনা মাত্রই বাড়ির 3 মেয়ের গলা শুকিয়ে গেল। বাড়ির উঠোনে বসানো হয়েছে মেহমানদের। তাদের সাথে টুকটাক আলাপ ও খোশ গল্প করছেন বাড়ির 3 কর্তা। দোতলার বারান্দায় দাঁড়িয়ে এই ভয়ানক দৃশ্য পর্যবেক্ষণ করে চলেছে 3 বোন। ঠিক সেই মুহূর্তে ঘুম ঘুম চোখে ঘর থেকে বেরিয়ে এলো কৌশিক। রাতে দেরিতে ঘুমানোর ফলে চোখে মুখে ঘুমের রেশ এখনও রয়েছে। গলায় তোয়ালে ঝুলিয়ে হাতে ব্রাশ নিয়ে বের হয়েছে। এমন সময় বাড়ির 3 আদরে দুলালিকে বারান্দায় শটান হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে গেল কৌশিকের। হাই তুলতে তুলতে পায়ে পায়ে এগিয়ে এলো ওদের কাছে। 3 বোনের নজর অনুসরণ করে কৌশিকও দোতলা থেকে নিচে তাকালো। নিচে বাপ চাচাদের সাথে আরও অপরিচিত 4জন লোককে দেখে কৌশিকের কোঁচকানো ভ্রুদয় দ্বিগুণ কুঁচকে গেল। কণ্ঠে কৌতূহল, এরা কারা? সকাল সকাল এই বাড়িতে কি করছে? চেহারা কোনো আত্মীয়ের সাথে তো মিলে না। কণ্ঠে কৌতূহল। প্রশ্ন করেই উত্তরের আশায় 2 বোন ও এক বউয়ের দিকে চাইল কৌশিক। কিন্তু হায়, তার বোন আর বউ তো ভূত দেখার মতো চমকে আছে। সময় নিয়ে জবাব দিল রিয়া। ভীতু কণ্ঠে বলল, ভাইয়া, এরা কোনো আত্মীয় নয়। এই যে পাঞ্জাবি পরা বয়স্ক লোককে দেখছো না, উনি ঘটক। মেয়ে দেখাতে পাত্রপক্ষ নিয়ে হাজির হয়েছে। রিয়া জবাব শুনে বিরক্তি নিয়ে তাকালো কৌশিক। এই ঘটক ফটক তার একটুও পছন্দ নয়। ও অবিবাহিত মেয়েদের জন্য ঘটক হলো একটা আতঙ্ক, আর গোপনে বিয়ে করা ছেলেদের জন্য ঘটক হলো একটা প্যারা। এরই মাঝে সকলের আতঙ্ক বাড়িয়ে দিতে তাওহিদ সাহেব গলা ছেড়ে রাখলেন, তুবা, আম্মু একটু নিচে আসো তো। ব্যাস, এই ডাকটুকুই যথেষ্ট ছিল পরিস্থিতি ঘেঁটে দিতে। তাওহিদ সাহেবের ডাক শুনে বুকের ভেতর ধক করে উঠল কৌশিকের। 2 কানে সজোরে বজ্রপাত ঘটল। শরীরের রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। দাঁতে দাঁত চেপে তুবার দিকে তাকালো। তার অবস্থাও আরও কাহিল। বেচারি কেমন পাথরের মতো দাঁড়িয়ে ঠকঠকিয়ে কাঁপছে। যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবে যেন। আতঙ্কিত চোখে ঘাড় ঘোরাতেই কৌশিকের লাল হয়ে যাওয়া চোখের সাথে চোখ মিলল তুবার। কৌশিক শান্ত, অথচ গা হিম করা কণ্ঠে বলল, এখান থেকে 1 পাও নড়বে না তুবা। যদি ভুল করে নিচে যাস, আই সোয়ার সব কটাকে জানে মেরে ফেলবো।
কৌশিকের গা হিম করা বজ্রকণ্ঠ শুনে কেঁপে উঠল তুবা। অতিরিক্ত দুশ্চিন্তায় গলা শুকিয়ে এলো মেয়েটার। হৃৎপিণ্ডে কয়েকবার সজোরে কেঁপে উঠল। তুবা অসহায় চোখে চাইল কৌশিকের দিকে। এরপর নজর ঘুরিয়ে তাকালো নিচে। দোটানায় দ্বিধাদ্বন্দ্বে পিষে গেল তুবার ছোট্ট মন। তপ্ত শ্বাস বেরিয়ে এলো বুক চিরে। নিরুপায় হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। এরই মাঝে তাওহিদ সাহেব আরও দুবার ডেকেছেন মেয়েকে। বাবার ডাকে সাড়া দেওয়ার শক্তিও তুবার দেহে অবশিষ্ট নেই। কৌশিক চোখ পাকিয়ে তাকালো। শক্ত গলায় হিস করে বলল, এখান থেকে এক পাওয়া যেন নড়তে না দেখে। নিচে যাওয়ার চিন্তা তো মাথায় আনবে না। যা হবে আমি দেখে নেব, কিন্তু তোকে যেন পরপুরুষের সামনে দেখতে না পাই। শক্ত কণ্ঠে এক প্রকার শাসিয়েই ধূপধাপ পা ফেলে নিচে নেমে গেল কৌশিক। যাওয়ার পথে পেস্ট লাগানো ব্রাশটাও হাত থেকে ছুঁড়ে ফেলে দিল। ব্রাশ জাহান নামে যাক, এক ব্রাশ গেলে 10টা ব্রাশ আসবে, কিন্তু বউ হারালে সেটা আর ফিরে পাওয়া যাবে না। ধূপধাপ কদম ফেলে নিচে নেমে জামাল সাহেবের পাশে বসল কৌশিক। দুই পাপবাটার মধ্যে ইঞ্চিখানিক দূরত্ব। জামাল সাহেব নিজের পাশে ছেলেকে বসতে দেখে হেসে বললেন, এটা আমার ছেলে। কৌশিক তীক্ষ্ণ চোখে তাকালো অচেনা 4জন ব্যক্তির দিকে। বাবার কথা উপেক্ষা করে যথাসম্ভব গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, পাত্র কোনটা? একটু দূরে চেয়ারে আলাদাভাবে ঘটক বসেছিলেন। কৌশিকের প্রশ্ন শুনে তিনি পান খাওয়া লালচে দাঁত বের করে বললেন। কৌশিক যেন সামান্য একটু স্বস্তি পেল। নিজের চতুর মস্তিষ্কের ফন্দি সবার সামনে পেশ করার মোক্ষম সুযোগ পেয়ে গেল। বসে থাকা জলচৌকির পেছন দিকে হেলে গিয়ে বলল, দেখাশোনা হচ্ছে হোক, তাতে সমস্যা নেই, কিন্তু পাত্র নিয়ে আমাদেরও কিছু ডিমান্ড আছে। আসলে ডিমান্ডগুলো মূলত পাত্রের দিক থেকে। ঘটকের সঙ্গে আসা ছেলেপক্ষের একজন মহিলা বলে উঠলেন, কি ডিমান্ড বাবা, তুমি নিঃসংকোচে বলো। বলতে তো এসছে, শুনুন তবে। প্রথমত যেমন তেমন ছেলের হাতে আমাদের বাড়ির মেয়েকে তুলে দেব না। ছেলেকে হতে হবে অতি সুদর্শন, হাইট হতে হবে 6 ফুট, জিম করা একটা আকর্ষণীয় বডি থাকতে হবে, পেটে ভরে থাকলে চলবে না, গায়ের রং হতে হবে ফর্সা, কোনো চাকরি করা ছেলে চলবে না, ছেলেকে হতে হবে মাস্টার্স পড়ুয়া, মানে লেখাপড়া রানিং আর কি, বয়স হতে হবে 25-26-এর মাঝামাঝি, অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট, আর মোস্ট ইম্পর্ট্যান্ট। কৌশিককে কথা শেষ করতে দিল না জামাল সাহেব। মাঝপথেই ছেলেকে থামিয়ে দিয়ে ছেলের হাত চেয়ে ধরলেন। ছেলের কানের কাছে মুখ নিয়ে নিচু কণ্ঠে দাঁতে দাঁত চেপে বললেন, পাত্রের ডিমান্ড রাখছো নাকি নিজের নিখুঁত বর্ণনা দিচ্ছ বাপ? কৌশিক একটু চেপে বসল। বাপের মতোই নিচু স্বরে জবাব দিল, বর্ণনায় কি আমার সাথে হুবহু মিলে গেছে বাবা? তোমার মেয়ের চয়েস তাহলে আমার মতো কেউ। তুমি চাইলে কিন্তু টপ চয়েস হিসেবে আমাকে রাখতে পারো। তোমরা সবাই মিলে বললে আমি অমত করব না। ছেলের এমন আগাগোড়াহীন অবাস্তব কথা শুনে রাগে কেঁপে উঠলেন জামাল সাহেব। ভুলেই বসলেন সামনে বসা মেহমানের কথা। ছেলের দিকে তর্জনী তাক করে শাঁসিয়ে বললেন, একদম আজে বাজে কথা বলবে না, অসভ্য ছেলে। নিজের মায়ের পেটের বোনের ব্যাপারে কেউ এমন মন্তব্য করে? ছি। এই পর্যায়ে কৌশিকের মাথা হ্যাং হয়ে গেল। মায়ের পেটের বোন বাক্যটা মস্তিষ্কে রেড সিগন্যাল দিল। মুহূর্তেই ঠিক বুঝে উঠতে পারল না কাহিনী ঠিক কী, পানিগুলো কোন দিক দিয়ে যাচ্ছে। এরই মাঝে জামাল সাহেব আবারও ধমকে উঠলেন, আমার তো মাথাই গরম করে দিল। এই অসভ্য ছেলে জন্ম দিয়েছি আমি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করো না বাবা, আমি তোমার ছেলে। চুপ, একদম চুপ। আর একটা কথাও তুমি বলবে না। যাও, দূর হও আমার চোখের সামনে থেকে। জামাল সাহেবকে চেঁচাতে দেখে বসা থেকে উঠে আসলেন লুৎফর সাহেব। বড় ভাইয়ের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, ভাইয়া শান্ত হও, ছেলেটা সবাই ঘুম থেকে উঠে এসেছে, তাই হয়তো আবল তাবল বলছে। মেজ ভাইয়ের কথায় তাল মেলালেন তাওহিদ সাহেবও। সেও মাথা নাড়িয়ে বললেন, কৌশিক মজা করেছে ভাইয়া। বলেই কৌশিককে ইশারায় চুপ করতে বললেন। এরপর আবারও গলা ছেড়ে হাঁক ছাড়লেন। তুবা আম্মু মৌমিতাকে নিয়ে নিচে এসো তো। এই পর্যায়ে কৌশিকের মাথায় দুম করে কিছু একটা পড়ল যেন। হতবম্ব হয়ে কয়েক সেকেন্ড সেভাবেই বসে রইল। কৌশিক বুঝতে পারছে না তার ভাবনা পুরো 90 ডিগ্রি ঘুরে গেল কিভাবে। এখানে তাহলে ন্যাটা তার ঘাড়ের না, বরং মৌমিতার ঘাড়ের। ব্যাপারটা বুঝতেই ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক। জলচৌকির পেছনে হাত রেখে হেলে ঘাড় উঁচিয়ে দোতলায় তাকালো। সঙ্গে সঙ্গে চোখাচুকি হলো মৌমিতার সাথে। বারান্দায় পাথরের মতো দাঁড়িয়ে আছে মৌমিতা। চোখের দৃষ্টি অসহায়। বোনের মুখের এমন দফা রফা অবস্থা দেখে দাঁত কিটকিট করে হাসলো কৌশিক। ভ্রু নাচিয়ে বোঝালো, এবার কি করবি? আমার পেছনে লাগিস তাই না? এবার ঠেলা সামলা। বিপরীতে মৌমিতা অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো। নিঃশব্দে 2 হাত জোর করে ইশারায় বোঝালো। কৌশিক পাত্তাই দিল না সেই চাহনি, বরং ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে রইল। বাপ চাচাদের সাথে তালে তাল মিলিয়ে ডেকে উঠল, মৌ নিচে তো একটু পরিপাটি হয়ে আসিস। বলতে বলতে সামনে রাখা চায়ের কাপগুলো থেকে একটা কাপ তুলে নিয়ে চুমুক দিল কৌশিক। এখন চায়ের কাপটা কার জন্য রাখা ছিল কে জানে।
তখন মৌমিতাকে দেখে চলে গেছে সবাই। কথাবার্তা এখনও ফাইনাল হয়নি। মৌমিতা সকাল থেকে মন খারাপ করে বসে আছে। রাতুল কম করে হলেও 10 বার ফোন দিয়েছে, ভয়ে রিসিভ করেনি মৌমিতা। ছেলেটা এমনিতেই মৌমিতাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। মৌমিতা পরীক্ষার বাহানা দিয়ে শুধু পিছিয়ে দিচ্ছে। মূলত জামাল সাহেবের ভয়ে বাসায় রাতুলের কথা জানায়নি মৌমিতা। এখন যদি ছেলেটা জানতে পারে মৌমিতার অন্য কারোর সাথে বিয়ের কথা চলছে, তাহলে তো কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। ভীতু মনে বসে বসে দাঁত দিয়ে নখ কাটছে মৌমিতা। এখন মনে হচ্ছে গ্রামে ওর আশাই ভুল হয়েছে। তুবা কিছুক্ষণ মৌমিতার বিছানায় শুয়ে ঘোরাঘুরি খেলো। সকাল থেকে দুপুর গড়িয়েছে, দুপুর গড়িয়ে এখন আবার বিকেল। মৌমিতা ভূতের মতো করে ঘরে ঘাপটি মেরে বসে আছে। তুবা কয়েকবার ডাকলো, কিন্তু তেমন সাড়া পেল না। শেষে বিরক্ত হয়ে উঠে বসলো তুবা। মৌমিতার আশা না করে ঘর থেকে বেরিয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই ভাত ঘুম দিয়েছে, এখনও কেউ ওঠেনি। এদিকে তুবার চোখে ঘুম নেই। গ্রামটা ঘুরে দেখার জন্য মন আনচান করছে। আজ থেকে আবার গ্রামের সবচেয়ে বড় মেলা শুরু। সপ্তাহব্যাপী চলবে সেই মেলা। সবাই হয়তো ভুলেই বসেছে মেলার কথা। তুবা অধৈর্য হয়ে পা বাড়ালো কৌশিকের ঘরের দিকে। অন্যান্য দিনের মতো আজকেও ঘরের দরজা খুলে রাখা। তুবা আগে পিছিয়ে না তাকিয়ে সরাসরি ঘরে ঢুকে পড়ল। পুরো ঘর জুড়ে আবছা অন্ধকার। জানালা দরজা সব চাপিয়ে দিয়ে ঘুমোচ্ছে কৌশিক। তুবা গুটি গুটি পায়ে এগিয়ে গেল জানালার কাছে। আস্তে করে জানালার একটা পাল্লা খুলে দিল। সঙ্গে সঙ্গে একমুঠো আলো এসে ছড়িয়ে গেল। তুবা ঘাড় ঘুরিয়ে তাকালো। কৌশিকের ঘুমন্ত মুখ এবার স্পষ্ট উন্মুক্ত। এলোমেলো চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে আছে। চিকন নাকটা তীরের ফলার মতো উঁচু হয়ে আছে। তুবা ঠোঁট কামড়ে হাসলো। পা টিপে টিপে এগিয়ে এলো। বিছানার কাছাকাছি এসে পাকা মেঝেতে বসে পড়ল। গালে হাত রেখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ঘুমন্ত কৌশিকের দিকে। তাকিয়েই রইল নির্নিমেষ। ভেতর জুড়ে শীতল হাওয়া ছড়িয়ে পড়ল তুবার। এই মুখে কিছু একটা আছে, যা তুবার মনে আঁচড় কেটেছে সেই ছোটবেলায়। তখন থেকে কৌশিককে দেখতে মন চায় তুবার। এই দেখার স্বাদ যেন মেটে না। তুবা ঘোরের মধ্যে কিছুটা এগিয়ে এলো। হাতে তর্জনী আঙুল দিয়ে কৌশিকের এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। আঙুল ঘোরাতে ঘোরাতে নিচের দিকে নামলো। প্রথমে কপাল, এরপর লম্বা নাক, এরপর ঠোঁট ছাড়িয়ে থুতনিতে আঙুল নিয়ে আসলো। খোঁচা খোঁচা দাড়িগুলো তুবার নরম আঙুলে বিঁধে গেল। আচমকা কৌশিক ভূতের মতো চোখ মেলে চাইল। হুট করে কৌশিক চোখ খোলায় চমকে উঠল তুবা। যেই না সরে যাবে তৎক্ষণাৎ এক হাতে তুবার বাহু ধরে টান দিয়ে বিছানায় ফেলে দিল কৌশিক। নিজে ঘুরে তুবার উপরে চলে গেল। তুবার দুই পাশে পেশিবহুল হাত দুটো রেখে তাতে উড় দিয়ে উঁচু হলো কৌশিক। ঘটনাটা এতই দ্রুত ঘটল যে তুবা নিজেকে বাঁচানোর সুযোগ পেল না। ধরা পড়ে গিয়ে চোরের মতো নজর লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। তা দেখে কৌশিক ঠোঁট কামড়ে হাসল। ঘুম জড়ানো কণ্ঠে বলল,